কাকতালীয়ভাবে এমন 4 জন মানুষের দেখা হয় যাদের প্রত্যেকেরই ছিল টাকার প্রয়োজন। তাই তারা ঠিক করে এমএলএর মেয়েকে কিডন্যাপ করে মুক্তিপণ হিসেবে হাতিয়ে নিবে অনেক অনেক টাকা। কিন্তু সেই মেয়েকে নিয়ে তারা যখনই এক পুরাতন হাভেলির মধ্যে প্রবেশ করে তারপর থেকেই তাদের উপর বিপদ ঘনিয়ে আসে। কারণ একে তো সেই হাভেলিতে ছিল শত বছরের অতৃপ্ত আত্মা, এবং তারা যাকে কিডন্যাপ করে এনেছিল তার মধ্যেও ভর করেছিল এক ভয়ঙ্কর রক্তখেকো শয়তানি আত্মা। এই 2 আত্মার তাণ্ডবে তাদের জীবন অস্থির হয়ে ওঠে। এখন এই আত্মার হাত থেকে তারা কিভাবে বাঁচবে? আদৌ কি তারা এই হাভেলি থেকে মুক্ত হতে পারবে, নাকি এখানেই আটকে যাবে সারা জীবনের জন্য? সেটাই দেখবো আজকের গল্প ও মানচি ঘোস্টে। চলুন তাহলে এই মুভির কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা 2 জন ছেলে মেয়েকে গাড়ি নিয়ে একটা রাস্তা দিয়ে যেতে দেখি। সেই সময় মেয়েটা লক্ষ্য করে তাদের গাড়ির ডিকির পেছন থেকে শব্দ আসছে। তাই তারা দ্রুত এক জায়গায় তাদের গাড়ি থামায়। তখনই ছেলেটা ডিকির কাছে আসে আর সেটা খুলে চেক করে দেখতে পায় তার ভেতরে একটা বাচ্চা মেয়ে তার হাত ছোড়াছুড়ি করছিল। এখানে আমরা জানতে পারি মূলত এই 2 জন ওই বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করে এনেছিল। তো এরপরই দেখা যায় তারা পাশের একটা হাভেলিতে চলে যায়। মেয়েটা সেখানকার কেয়ারটেকারকে ডেকে বলতে থাকে সে তার মালিকের কাছে এসেছে। তখন সেই কেয়ারটেকার এটা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে তার মালিক তো অনেক বছর আগেই মারা গেছে, এখন সে কার কথা বলছে? তো ঠিক তখনই দেখা যায় পেছন থেকে ছেলেটা কেয়ারটেকারের মাথায় আঘাত করে এবং তাকে অজ্ঞান করে ফেলে। আসলে এই সবই তাদের প্ল্যানের অংশ ছিল। এরপর দেখা যায় তারা বাড়ির ভেতর প্রবেশ করে। তারা যেই বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করেছিল তারা তার বাড়িতে এবার ফোন করে আর তাদেরকে জানায় যে তারা তাদের মেয়েকে কিডন্যাপ করে নিয়েছে। তাই যদি তারা তাদের মেয়েকে বাঁচাতে চায় তবে আগামীকাল যেন ব্রিজের কাছে 1 লাখ টাকা নিয়ে চলে আসে আর পুলিশকে যেন কোনো কিছু না জানায়। তো যখন সেই মেয়েটা এই কিডন্যাপিং এর কথা বলছিল তখনই আমরা সেখানে অদ্ভুত কিছু দেখতে পাই। তো এই ব্যাপারে হয়তো আমরা পরেই জানতে পারবো। যাই হোক, তো রাত হয়ে যায়। তারা 2 জন একসাথে ড্রিঙ্ক করতে থাকে। তখনই পেছন দিয়ে আমরা কাউকে যেতে দেখি। মেয়েটা এটা বুঝতে পেরে ব্যাপারটা চেক করতে যায়। সে সোজা চলে যায় উপরে আর সেখানে যাওয়া মাত্রই তার সাথে বিভিন্ন ধরনের অদ্ভুত ব্যাপার ঘটতে থাকে। কখনো লাইট নিজে থেকেই অন হয়ে যাচ্ছিল, আবার কখনো অফ হয়ে যাচ্ছিল। একসময় সেই মেয়েটা নিজের চারপাশে অনেক আয়না দেখতে পায়। সে বুঝতে পারে না তার সাথে হচ্ছেটা কি। তো এভাবে বেশ কিছুক্ষণ চলার পর সেই আয়নার ভেতরে একটা ভয়ঙ্কর আত্মার চেহারা ভেসে ওঠে। এটা দেখেই তো মেয়েটা ঘাবড়ে যায় আর সেই আত্মাও বাইরে বেরিয়ে এসে মেয়েটাকে সেখানেই মেরে ফেলে। অপরদিকে নিচে থাকা থমাস নামের ছেলেটা লক্ষ্য করে অদ্ভুত একটা মেয়ে দেয়ালের সাথে মাথা ঠুকছে। এটা দেখে তার অবাক লাগে, তাই সে ধীরে ধীরে ওই মেয়েটার কাছে যায় আর সে তাকে তার পরিচয় জিজ্ঞেস করে আর এখানে এভাবে মাথা কেন ঠুকছে সেটা জিজ্ঞেস করে। তখনই আমরা দেখতে পাই মেয়েটা পেছন ফিরে তাকায় আর এটা তো সেই আত্মা যেটা থমাসের গার্লফ্রেন্ডকে মেরে ফেলেছে। সেই আত্মা এখন থমাসকেও মেরে ফেলে। এখন কেন কিডন্যাপিং এর কথা শুনে সেই আত্মা বাইরে বেরিয়ে এসেছিল আর এদের সকলকে মেরে ফেললো, এইটা তো আমরা গল্পের সামনেই জানতে পারবো যে এই বাড়ি আর এই আত্মার পেছনের আসল রহস্য কি। এরপর দৃশ্য শিফট হয় 2023 সালে। আমরা একটা পুলিশ স্টেশনের দৃশ্য দেখতে পাই যেখানে 4 জন ব্যক্তিকে অ্যারেস্ট করে আনা হয়েছিল। ইন্সপেক্টর পুলিশ স্টেশনে এসে তার জুনিয়র পুলিশ অফিসারকে এদের অ্যারেস্ট করার কারণ জিজ্ঞেস করে। তখন সে জানায় প্রথম জন একজন নেতার পোস্টারে গোবর ছুঁড়ে মেরেছে, আর একজন যে কিনা নিজেকে ঘোস্ট হান্টার দাবি করে এবং সে পুলিশের গাড়িতে মূত্র বিসর্জন করেছে, যা কিনা খুবই অন্যায়। আর অপরজন তো নিজের ভাইয়ের গার্লফ্রেন্ডকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ধাক্কা লাগিয়ে দিয়েছে। এই সব কারণেই এদেরকে এই পুলিশ স্টেশনে ধরে আনা হয়েছে। এই সব কিছু শুনে ইন্সপেক্টর তাদের সকলকে একটা করে থাপ্পড় দিয়ে পুলিশ স্টেশন থেকে বিদায় করে দেয়। পরের দৃশ্যে আমরা এদের 4 জনকে একসাথে খাবার খেতে দেখি। তারা একে অপরের সাথে নিজেদের অ্যারেস্ট হওয়ার কাহিনী শেয়ার করতে থাকে। প্রথমে চৈতন্যা বলে এমএলএ তার নিজের মামা হয়। তার মা অনেক অসুস্থ, তার অপারেশনের জন্য অনেক টাকা প্রয়োজন, তাই সে নিজের মামা অর্থাৎ এমএলএর বাড়িতে গিয়েছিল। সেখানে
সেখানে গিয়ে চৈতন্যা তার মামাকে বলেছিল সে তার মায়ের সমস্ত সম্পদ ধোঁকা দিয়ে তাদের থেকে ছিনিয়ে নিয়েছে, কিন্তু তারা তাও চুপ থেকেছে। তবে এখন যদি তার মা চিকিৎসার অভাবে মারা যায় তবে সে আর চুপ করে থাকবে না। কিন্তু এমএলএ চৈতন্যার এই কথা শুনে তাকে একটা থাপ্পড় দিয়ে দেয় আর নিজের লোকেদের দ্বারা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকেই বের করে দেয়। এরপরে সে খুব রেগে যায় আর এমএলএর পোস্টারেই গোবর ছুঁড়ে মারে, আর এটাই পুলিশ দেখে ফেলেছিল আর এরপরেই তাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে। তখন সেখানে থাকা পাভুরাম এই কথা শুনে বলতে থাকে সে ওখানে গোবর কোথায় খুঁজে পেয়েছিল। চৈতন্যা তখন বিরক্ত হয়ে বলে এটা নিয়ে আমরা পরবর্তীতেও আলোচনা করতে পারবো, এখন তুমি দয়া করে তোমার নিজের অ্যারেস্ট হওয়ার কাহিনী বলো। তখন পাভুরাম বলতে শুরু করে তার বাবার নাম ছিল সাভারাম, সে অনেক বড় তান্ত্রিক ছিল আর পোজেস ব্যক্তিদের ভূত ছাড়িয়ে বন্দি করে ফেলতো। সাভারাম পাভুরামকেও এই সব বিদ্যা শিখাচ্ছিল। তো একদিন একটা মন্ত্র শেখানোর সময় মাঝপথেই তার বাবা মারা যায় আর সে শুধুমাত্র অর্ধেক মন্ত্রটাই শিখতে পারে আর পরবর্তীতে সেও ভূত ধরার তান্ত্রিক হয়ে যায়। মানুষ তাকে বেশ সম্মান করতে শুরু করে। তো একদিন সে একটা মেয়ের ভূত ছাড়াতে গিয়ে বেশ ভাব নিয়ে ভেতরে চলে যায় আর সে সফলভাবে ভূত তাড়িয়েও ফেলে। কিন্তু যখন বাইরে আসে সে দেখতে পায় সেই ভূত এখন ওই মেয়েটাকে ছেড়ে মেয়েটার মাকে ভর করেছে। তখন সে বুঝতে পারে সে তো অর্ধেক মন্ত্রটাই শিখেছিল, তাই সে পোজেস ব্যক্তির থেকে ভূত তো ছাড়াতে পারে কিন্তু তাকে বন্দি করতে পারে না। তাই তখনই সেই ব্যক্তির মধ্যে থাকা আত্মা অন্য কাউকে গিয়ে পোজেস করে ফেলে। তো দেখা যায় এরপর সেই পোজেস মহিলা তাকে ধাওয়া করতে শুরু করে। বেচারা তখন কোনো মতে নিজের প্রাণ নিয়ে পালিয়ে আসে। এই ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে যাওয়ার পরে তার কাছে আর কোনো কেস আসতো না। সে তো এই কাজ ছাড়া অন্য কোনো কাজও জানতো না, তাই তার করারও কিছুই ছিল না। আর এই কারণেই জীবনযাপনের জন্য সে লোন নিতে শুরু করে। সে বাক্কা ভাই নামক এক মাস্তানের থেকে অনেকগুলো টাকা ধার নেয়, কিন্তু তার যেহেতু কাজবাজ নেই তাই সে ওই টাকাটাও পরিশোধ করতে পারছিল না। তাই স্বাভাবিকভাবেই বাক্কা ভাই তার উপর চটে যায়। তাই পরবর্তীতে তার লোকেরা এসে তাকে ধরে নিয়ে যায়। বাক্কা ভাই পাভুরামকে টাকা ফিরিয়ে না দেওয়ার জন্য হুমকি ধামকি দিতে থাকে। তখন পাভুরাম বিভিন্ন অদ্ভুত কথা বলে বাক্কা ভাইকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করে। সে বলতে থাকে সে ব্ল্যাক ম্যাজিক করতে পারে আর সেটা এখনই সে প্রমাণ করে দেখাবে। তো এরপর যখন তারা সবাই পাভুরামের ব্ল্যাক ম্যাজিক দেখার জন্য অধীর আগ্রহে বসেছিল তখনই সুযোগ বুঝে পাভুরাম সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। তখন বাক্কা ভাইয়ের লোকেরা তার পেছনেই পড়ে যায়। তাই পাভুরাম নিজের সামনে পুলিশের গাড়ি দেখে সেখানেই মূত্র বিসর্জন করে দেয়, যাতে করে পুলিশ তাকে ধরে জেলে নিয়ে আসে আর সে বাক্কা ভাইয়ের লোকেদের হাত থেকে বেঁচে যায়। আর ঠিক এমনটাই হয়। তো দৃশ্য বর্তমানে আসে। পাভুরামের এই কাহিনী শুনে সবাই হাসতে থাকে। তো এরপর রাজিয়া আর লাক্সমান নিজেদের গল্প বলতে থাকে। রাজিয়া বলে একদিন যখন সে বাজার থেকে বাড়ি ফিরছিল সে দেখতে পায় তার বাড়িতে কিছু লোক এসেছে। তার মা সেখানে থাকা বৃদ্ধ ব্যক্তিকে সালাম দিতে বলে। রাজিয়া তখন সালাম দিয়ে তাকে জিজ্ঞেস করে দাদা কেমন আছেন। তখনই তার মা তাকে টেনে ভেতরে নিয়ে যায় আর তাকে জানায় সে যাকে দাদা বলেছে সে মূলত রাজিয়ার পাত্র। সেই এখানে রাজিয়াকে বিয়ে করতে এসেছে, তাকে দেখতে এসেছে। এই কথা শুনেই তো রাজিয়া অনেক বেশি রেগে যায়। সে তো ভাবতেই পারেনি যে তার মা এমন এক লোককে ধরে নিয়ে আসবে তাকে বিয়ে করার জন্য। তাই সে জানিয়ে দেয় সে কিছুতেই এই বুড়োকে বিয়ে করবে না। তখনই সেখানে রাজিয়ার ভাই আসে আর এই কথা শুনে তাকে একটা চর বসিয়ে দেয় আর বলতে থাকে সে একজন অনেক বড় শায়েখ আর তার অনেক টাকা পয়সাও আছে। রাজিয়া যদি তাকে একবার বিয়ে করে নেয় তবে তাদের পরিবারের সমস্ত ধার দেনা পরিশোধ হয়ে যাবে, তাদের আর কোনো সমস্যাই থাকবে না। তাই রাজিয়াকে সেই শায়েখকে বিয়ে করতেই হবে, সেটা তার ইচ্ছা হোক বা না হোক। কিন্তু রাজিয়া তো কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু তবুও বাধ্য হয়ে সকলের জন্য চা নিয়ে তার ড্রয়িং রুমে যেতে হয়। তখনই রাজিয়ার বোন রাজিয়ার বয়ফ্রেন্ডকে বারবার ফোন করছিল তাকে এই সব কিছু জানানোর জন্য, কিন্তু সে ফোনই রিসিভ করছিল না। এদিকে চা নিয়ে যাওয়ার পর তো সেই বুড়ো লোক রাজিয়াকে দেখে অনেক বেশি খুশি হতে থাকে আর এটা দেখে তো রাজিয়া আরো বেশি রেগে যায়। সে ওই লোকের গায়ে গরম চা ছুঁড়ে মেরে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তখনই তার ভাই তার পেছনেই পড়ে যায়
এদিকে রাস্তায় গিয়ে রাজিয়ার লক্ষ্মণের সাথে দেখা হয়, তাই সে দ্রুত লক্ষ্মণকে পেছনে বসিয়ে নিজে ড্রাইভ করে সেখান থেকে পালাতে থাকে। আর এই সময়ই সে ভুলবশত পুলিশের গাড়িতে ধাক্কা দিয়ে ফেলে। এ কারণে তাদের অ্যারেস্ট হতে হয়েছিল। অথচ পুলিশ তো ভেবেছিল লক্ষ্মণই তার ভাইয়ের গার্লফ্রেন্ডকে ভাগিয়ে নিয়ে যাচ্ছিল। যাই হোক, দৃশ্য আবারও বর্তমানে চলে আসে। সবকিছু শোনার পর চৈতন্য সকলকে বলতে থাকে তাদের সবার কাহিনীর পেছনে একটা কমন বিষয় রয়েছে, আর সেটা হলো টাকা। তাদের সকলেরই টাকার সমস্যা রয়েছে, এ কারণেই তাদের এই অবস্থা। তো এবার সে সকলকে উদ্দেশ্য করে বলে তার কাছে একটা প্ল্যান আছে, যদি এই প্ল্যানটা এক্সিকিউট হয় তবে তাদের লাইফে আর কোনো প্রবলেম থাকবে না। এই কথা শুনেই তো সকলের হুঁশ উড়ে যায়, কারণ সে বলেছিল এমিলের কাছে অনেক টাকা রয়েছে যেগুলো সে অন্যের থেকে লুট করেছে, তাই তার থেকে টাকা নিলে সেটা অপরাধ হবে না। আর সে নিজের মেয়েকে অনেক বেশি ভালোবাসে, তাই তাকে কিডন্যাপ করলে এমএলএ যে কোনো অ্যামাউন্ট দিতে রাজি হবে, আর এটা দিয়ে সে তার মায়ের অপারেশনও করাতে পারবে, আর কোনো ঝামেলাই থাকবে না তাদের। পাভুরাম বাক্কা ভাইয়ের সব টাকা পরিশোধ করে দিতে পারবে, রাজিয়াও নিজের পরিবারের ধার দেনা পরিশোধ করতে পারবে, আর লক্ষ্মণ নিজের ভাইকে নিয়ে নতুন একটা বিজনেস শুরু করতে পারবে, আর এতে তার ভাইও রাজিয়াকে বিয়ে করতে পারবে। তো এই লক্ষ্মণ হলো রাজিয়ার বয়ফ্রেন্ডের ভাই। যাই হোক, তো এরপর সকলে চৈতন্যকে তার প্ল্যানের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন চৈতন্য বলে তারা এমএলএর মেয়েকে কিডন্যাপ করবে, আর এটাই তাদের ফাইনাল প্ল্যান। আর তার এসব কথা শুনে সকলেই এবার তার প্ল্যানে কাজ করতে রাজি হয়ে যায়। চৈতন্য বলে এই প্ল্যান এক্সিকিউটের জন্য তাদের ক্লোরোফর্ম, কস্টিউম আর একটা গাড়ি লাগবে। এসব শুনে রাজিয়া তখন নিজের আংটি খুলে দেয়, যাতে করে তারা তাদের প্ল্যানের জন্য ক্লোরোফর্ম আর কস্টিউম কিনতে পারে। পাভুরাম বলে সে গাড়ির ব্যবস্থা করতে পারবে। তো এরপরেই তারা যার যার কাজে লেগে পড়ে। পাভুরাম রাজিয়াকে নিয়ে গিয়ে বাক্কা ভাইকে টুপি পরিয়ে তার গাড়ি চুরি করে নিয়ে চলে আসে। এদিকে চৈতন্য ক্লোরোফর্ম বানিয়ে সেটা পাভুরামের উপরে টেস্ট করে। ফাইনালি তাদের সবকিছু অ্যারেঞ্জ করা হয়ে যায়। তো একদিন এমএলএর বাড়িতে কোনো একটা যজ্ঞ হচ্ছিল, তখনই সেখানে চৈতন্যরা সকলে চলে যায়। তারা সেখানকার যজ্ঞ বন্ধ করে দিয়ে সকলের মুখে ক্লোরোফর্ম স্প্রে করে দিতে থাকে। এতে করে সেখানে উপস্থিত সবাই অজ্ঞান হয়ে যায়, আর চৈতন্য উপরে গিয়ে এমএলএর মেয়ে কীর্তিকে উঠিয়ে নেয়। তারপর তারা খুব ভাব নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর তারা গাড়ি নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যেতে শুরু করে। তারা সকলেই অনেক বেশি এক্সাইটেড ছিল। তারা পিশাচিপুরাম নামক এক স্থানে গিয়ে গাড়ি থামায়। তো পাভুরাম যখন দেখে তারা পিশাচিপুরাম গ্রামের ভেতর প্রবেশ করছে, তখন তো সে বেশ ঘাবড়ে যায়। সে তাদের বলতে থাকে এই গ্রাম তো ভূতেদের রাস্তা না, এই গ্রামের রাস্তায় বিভিন্ন আত্মারা দাঁড়িয়ে থাকে আর লিফটের জন্য ইশারা করতে থাকে। যদি কোনো গাড়ি তাদের ইশারায় থেমে যায় তখনই সেই আত্মারা তাদের মেরে ফেলে। কিছুদিন আগেও এই রাস্তা দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল, তার সাথেও এই ঘটনা ঘটেছিল। সকলে তো পাভুরামের এসব কথা শুনে হাসতে থাকে, কেউই তার কথায় পাত্তাই দেয় না। আর চৈতন্য বলে কোনো গ্রামের নাম ভুতুরে হলেই সেখানে ভূত থাকে না। এ কথা বলে তারা আবারও গাড়ি চালাতে শুরু করে আর সেই গ্রামের ভেতরে প্রবেশ করে। তো কিছুক্ষণ পরেই তারা রাস্তার পাশে দাঁড়িয়ে কিছু লোককে অদ্ভুতভাবে গাড়ি থামানোর জন্য ইশারা করতে দেখে। এটা দেখে তো এবার সত্যি সত্যি তাদের ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। আর তাদের এই অবস্থা দেখে তো পাভুরাম হাসতে থাকে। তখনই আরো একজন ব্যক্তি তাদের গাড়ির সামনে এসে লিফট চায়, আর তারা তো তাকেও আত্মা ভেবে গাড়ি না থামিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। আর সেই ব্যক্তি অবাক হয়ে সেদিকেই তাকিয়ে থাকে। তো এরপর দেখা যায় তারা সেই হাভেলিতে চলে যায়, যেটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। তো সেখানে যাওয়ার পর প্রথমেই তারা কীর্তিকে একটা ঘরের মধ্যে বেঁধে রাখে, যাতে জ্ঞান ফিরলেও সে পালাতে না পারে। এরপর রাজিয়াকে বলে রাজিয়া যেন বাড়িতেই থাকে। তারা পাশের কোনো টেলিফোন বুথে নিয়ে এমএলএ কে তার মেয়ের কিডন্যাপ হওয়ার ব্যাপারে জানিয়ে আসছে। তো চৈতন্যার মুখে কিডন্যাপ কথাটা শুনেই সেই আত্মা হাজির হয়ে যায়। তো তারা যখন সেখান থেকে চলে যায় ঠিক তখনই সেই আত্মা রাজিয়াকে একইভাবে ভয় দেখাতে থাকে, যেভাবে এর আগে সেই মেয়েটাকে দেখিয়েছিল। কিন্তু এবার সে সফল হয় না, কেননা মোমবাতি নিভিয়ে দেওয়ার আগেই নিচ থেকে পাভুরাম রাজিয়াকে ডেকে ওঠে। তাই রাজিয়াও সেদিকে চলে যায়। অন্যদিকে চৈতন্য আর লক্ষ্মণ এমএলএ কে ফোন করে। তারা বলে তারা তার মেয়েকে কিডন্যাপ করে নিয়েছে, আর যদি তার মেয়েকে সহি সালামত ভাবে সে দেখতে চায় তবে যেন তাদেরকে 4 কোটি টাকা পাঠিয়ে দেয়।
এমএলএ তখন কিছু একটা বলতে চাইছিল, কিন্তু চৈতন্যা তাকে থামিয়ে দিয়ে বলে সে যদি কোনো ঝামেলা করে বা পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করে তবে তার মেয়ের সাথে ভালো কিছু হবে না। এমএলএ আবারও কিছু বলার চেষ্টা করে, কিন্তু তার আগে চৈতন্যা ফোন কেটে দেয়। তখন এমএলএ এর অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করে কীর্তিকে কোথায় কিডন্যাপ করা হয়েছে। এমএলএ তখন বিরক্ত হয়ে বলে কিডন্যাপার কি কখনো নিজের নাম ঠিকানা বলে কিডন্যাপ করে নাকি? তো এরপর সে বেশ চিন্তিত হয়ে বলতে থাকে সে অনেকবার ওই কিডন্যাপারদের একটা কথা বলতে চাইছিল, কিন্তু তারা তো তার কোনো কথা না শুনেই ফোন কেটে দিয়েছে। তো এখানে আমরা জানতে পারি যে কীর্তি আগে থেকেই কোনো একটা আত্মার দ্বারা পজেসড ছিল। তো এমএলএ এর অ্যাসিস্ট্যান্ট তখন বলতে থাকে হয়তো কীর্তির এখনো জ্ঞান ফিরে আসেনি, তার জ্ঞান ফিরে আসলে যে কি হবে সেটা তো সে কল্পনাও করতে পারছে না। এদিকে দেখা যায় সেই হাভেলিতে কীর্তির জ্ঞান ফিরে আসে, আর তার জ্ঞান ফেরার পরপরই কীর্তি ভয়ঙ্কর ভাবে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে তো বাবুরামের ঘুম ভেঙে যায়। তবে কীর্তির ভেতরে থাকা আত্মা যখন সেখান থেকে উঠতে যায় সে উঠতে পারে না। সে লক্ষ্য করে তার হাতে একটা তাবিজ বাঁধা, এ কারণেই সে সেখান থেকে উঠতে পারছে না। মূলত বাবুরাম যখন কীর্তির হাত বাঁধছিল তখন ভুলবশত তার তাবিজ কীর্তির হাতে বেঁধে গিয়েছিল। এটা বাবুরাম লক্ষ্য না করেই সেখান থেকে চলে যায়। এর মধ্যেই বাবুরাম আর রাজিয়া সেখানে চলে আসে। কীর্তিকে এভাবে অদ্ভুতভাবে বসে থাকতে দেখে তো রাজিয়া বেশ ঘাবড়ে যায়। তখনই বাবুরাম বেশ ভাব নিয়ে সামনে এগিয়ে আসে, আর তখনই কীর্তির ভেতরে থাকা সেই আত্মা জিজ্ঞেস করে তাকে এখানে কেন আনা হয়েছে আর তারা কে। তখন বাবুরাম বলতে থাকে আমাকে চেনার জন্য আমার নামটাই কি যথেষ্ট নয়? তুমি কি কখনো আমার নাম শোনোনি? তখন সেই আত্মা বলে সে বাবুরামকে চেনে না আর তার নামও শোনেনি। এই কথা শুনে তো বাবুরাম কিছুটা অপমানিত বোধ করে, তাই সে কীর্তির মাথায় একটা বাড়ি দিয়ে খুব ভাব নিয়ে কথা বলতে থাকে। আর তার এমন অদ্ভুত কথা শুনে তো সেই আত্মাই কনফিউজড হয়ে যায়। ঠিক তখনই সে রাজিয়ার পেছনে দাঁড়িয়ে থাকা এই হাভেলির সেই আত্মাটাকে দেখতে পায়। বাবুরাম আর রাজিয়া সেখান থেকে চলে গেলে সেই আত্মা কীর্তির সামনে চলে আসে। কীর্তি তাকে জিজ্ঞেস করে তার পরিচয় কি। তখন সেই আত্মা বলতে থাকে এটা আমার বাড়ি, তুমি এখান থেকে চলে যাও। তখন কীর্তির ভেতরে থাকা সেই আত্মা বলে সে নিজে থেকে তো এখানে আসেনি, ওই লোকেরাই তাকে এখানে এনেছে, তাই কিছু বলার বা করার থাকলে তাদের গিয়ে যেন করে। কিন্তু সেই আত্মা কীর্তির কোনো কথাই শোনে না আর রেগে গিয়ে বলতে থাকে তুমি কি আমার কথা বুঝতে পারোনি, এখনই এখান থেকে চলে যাও। তখন কীর্তির ভেতরে থাকা আত্মাও বলতে থাকে আমি যাব না। সে বারবার চিৎকার করে এই কথা বলতে থাকে, তাই নিচে থাকা বাবুরাম আবারও উপরে উঠে আসে আর তাদেরকে আসতে দেখে হাভেলির আত্মা সেখান থেকে চলে যায়। তখন বাবুরাম আবারও খুব ভাব নিয়ে বলতে থাকে তার ব্ল্যাক ম্যাজিকের জাদুর কথা, আর এ কারণেই হয়তো কীর্তি এমনটা করছে। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। তারা ভাবে হয়তো লক্ষ্মণরা ফিরে এসেছে, কিন্তু দরজা খোলার পর তারা দেখতে পায় এটা তো সেই ব্যক্তি ছিল যাকে তারা রাস্তায় লিফট দেয়নি। তাকে দেখে তো রাজিয়া আর বাবুরাম দুজনেই অনেক বেশি ভয় পেয়ে যায়, কেননা তারা তো তাকে ভূত ভাবছিল। তখন সেই ব্যক্তি জানায় তার নাম আত্মারাম। সেই গ্রামে একটা কাজে এসেছিল, কিন্তু এখন তার ফোনের ব্যাটারি ডেড হয়ে গিয়েছে, তাই সে কাউকে জানাতেও পারছে না যে সে কোথায় আছে। আর এ কারণেই সে রাস্তায় তাদের থেকে লিফট চেয়েছিল, কিন্তু তারা তো তাকে লিফট না দিয়েই চলে এসেছে। তো এরপর সে বাবুরামের থেকে তার ফোনটা নিয়ে নেয় কাউকে ফোন করার জন্য, কিন্তু বাবুরাম আর রাজিয়া তো আত্মারামের বলা গল্পটাকে নিজেদের মতো করেই বানিয়ে ফেলতে থাকে আর নিজেরাই ভয় পেতে থাকে। রাজিয়া বলে এই জায়গা হন্টেড। এদিকে আত্মারাম নিজের এক বন্ধুকে ফোন করে জানিয়ে দেয় সে কোথায় আছে। এরপর সে বাবুরামকে তার ফোন ফিরিয়ে দিতে আসে। এর মধ্যেই চৈতন্যা আর লক্ষ্মণ খাবার নিয়ে ফিরে এসেছিল। আত্মারামকে এখানে দেখে তো তারাও অনেক বেশি ঘাবড়ে যায়। এদিকে আত্মারাম এসে বলতে থাকে আরে তোমরা খাবারও নিয়ে চলে এসেছো, নিশ্চয়ই মাটন বিরিয়ানি এনেছো। তারা তো ভাবে এই আত্মা তো দেখছি সবকিছুই জানে। আত্মারাম তখন তাদের বলতে থাকে সে নিজের বন্ধুকে তার লোকেশন পাঠিয়ে দিয়েছে, তাই সে দ্রুতই তাকে এখানে নিতে চলে আসবে। এরপর আত্মারাম সকলকে একসাথে খাওয়ার কথা বলে। তখন তারা আত্মারামকে আগে গিয়ে খেয়ে নিতে বলে। তো আত্মারাম যখন ওয়াশরুমে যায় তখন সেই হাভেলির আত্মা তাকে ভয় দেখানোর চেষ্টা করে। ওয়াশরুমের ট্যাপ একাই অন অফ হচ্ছিল। আত্মারাম তো এটা দেখে ভাবতে থাকে যে এটা হয়তো নতুন কোনো সিস্টেম। এদিকে বাবুরাম কীর্তির কাছে এসে বলতে থাকে যে সে অনেক বড় একজন তান্ত্রিক,
কিন্তু তার বাবা মারা যাওয়ার আগে তাকে শুধুমাত্র ভূত ছাড়াতে শিখিয়ে গিয়েছে। যখন সে ভূত ছাড়িয়ে ফেলে তখন সেই ভূত অন্য একটা বডিতে গিয়ে তাকে পজেস করে ফেলে। সে এটাও বলে এখানে একটা আত্মা চলে এসেছে, সে নিজের পাওয়ার ব্যবহার করে তাকে তাড়িয়ে দিবে। তো পাভুরাম এসব বলে চলে যাওয়ার পরই সেখানে হাভেলির সেই আত্মা আবারও চলে আসে। কীর্তি তাকে বলতে থাকে আসল আত্মা তো এখানে, আর তারা একজন মানুষকে আত্মা মনে করছে। তখন সেই আত্মা বলতে থাকে সে সকলকে মেরে ফেলবে, এরপর কীর্তিকে শেষ করে দিবে। তখন কীর্তি বলতে থাকে এই হাভেলিতে যারাই আসে তাদেরই আত্মা মেরে ফেলে আর নিজে এই হাভেলিতে ঘুরে বেড়ায়। তো সে কি কখনো কোনো বডিকে পজেস করার চেষ্টা করেছে? কেননা এটাই একটা আত্মার আসল আনন্দ। অর্থাৎ এই কথাগুলো কিন্তু কীর্তি না, তার ভেতরে থাকা আত্মা বলছিল। সে আরো বলে এখানে 5টা মানুষ রয়েছে, অর্থাৎ 5টা বডি। যাকে পছন্দ তার শরীরে ঢুকে যাও। সে এটাও জানায় ভয় মানুষকে দুর্বল করে দেয়, আর তখনই কোনো আত্মা মানুষের শরীরে প্রবেশ করতে পারে। তাই আত্মা যেন গিয়ে তাদের মধ্যে ভয় সৃষ্টি করে, আর যে ব্যক্তি ভয় বেশি পাবে সেই বডিতেই যেন সে ঢুকে পড়ে। তার এই কথা শুনে আত্মা সেখান থেকে চলে যায়। অন্যদিকে নিচে আত্মারাম খাবার খাচ্ছিল, আর চৈতন্যরা আড়াল থেকে তার খাবার খাওয়া দেখছিল। তখনই তারা প্ল্যান করতে থাকে কি করে তারা শিওর হবে আত্মারাম সত্যিই কোনো আত্মা নাকি মানুষ। তো প্ল্যান মোতাবেক পাভুরাম ওয়াশরুমের কাছে যেতে থাকে, তখন তার পেছনে সেই আত্মাটাও যেতে থাকে। তাদের প্ল্যান ছিল তারা লাইট বন্ধ করে দিবে আর ওয়াশরুমের কাছে গিয়ে কাচের বোতল ভেঙে রাখবে। আত্মারাম যখন সেই ভাঙা কাচের উপরে পা দিবে তখন যদি তার পা কেটে রক্ত বের হয় তবে তারা শিওর হবে যে সে মানুষ, আর যদি সেটা না হয় তাহলে তারা বুঝবে সে একটা আত্মাই। চৈতন্য তখন গিয়ে পুরো বাড়ির লাইট বন্ধ করে দেয়, আর পাভুরাম ওয়াশরুমের কাছে গিয়ে দুটো কাচের বোতল ভাঙার চেষ্টা করে। কিন্তু যখনই সে বোতল ভাঙতে যাচ্ছিল তখনই বোতল আবারও তার হাতে ফিরে আসছিল। তো বেশ কয়েকবার চেষ্টার পরেও বোতল ভাঙছিল না। তখনই সেখানে লক্ষ্মণ চলে আসে। তখন পাভুরাম তাকে বলে বোতল ভাঙছে না। তখন লক্ষ্মণ বোতল নিয়ে মাটিতে ফেলার সাথে সাথেই বোতল ভেঙে যায়। এর মধ্যে আত্মারাম সেখানে হাত ধোয়ার জন্য চলে আসে। পাভুরাম তখন আড়াল থেকে বলে 4 পা সামনে এগোলেই বেসিন। আত্মারাম তখন গুনে গুনে 4 পা ফেলতে থাকে। ঠিক তখনই আমরা দেখি তার সামনে থেকে এক এক করে কাচের টুকরো সরে যাচ্ছিল। মূলত এই জিনিসটা হাভেলির আত্মাটাই করছিল। তো আত্মারাম তখন হাত ধুয়ে সেখান থেকে চলে যাওয়ার পরপরেই লাইট অন হয়। তারা সকলে এসে দেখতে পায় সব কাচের টুকরো 2 পাশে সরে গিয়েছে। এটা দেখে তো তারা অনেক বেশি অবাক হয়ে যায়। পাভুরাম বলতে থাকে এটা তো কোনো আত্মা করতেই পারে না, নিশ্চয়ই ইনি কোনো দেবতা। চৈতন্য বলে এমনও তো হতে পারে সে কোনো জাদু করেছে। এই বিষয়ে শিওর হওয়ার জন্য আবারও তারা আত্মারামের কাছে চলে যায়। এখানে আমরা জানতে পারি আত্মারাম একজন ম্যাজিশিয়ান। তারা সকলেই আত্মারামকে তখন ম্যাজিক দেখানোর কথা বলে। আত্মারাম তাদের একটা কার্পেট নিয়ে আসতে বলে যেখানে সে বসবে ম্যাজিক দেখানোর জন্য। তো সে বলার সাথে সাথেই একটা কার্পেট সেখানে চলে আসে। মূলত হাভেলির আত্মাই সেটা এখানে পাঠায়। এরপর যখন সে তাদের দেখানোর জন্য ম্যাজিকের অদ্ভুত সব মন্ত্র পড়ছিল তখনই তার পেছনে সমস্ত আসবাবপত্র হাওয়ায় ভাসতে থাকে। এটাও সেই আত্মারই কাজ ছিল। কিন্তু সকলে তো ভাবতে থাকে এই সব কিছু আত্মারামই করছে। রাজিয়া তখন একটা তলোয়ার দিয়ে আত্মারামকে ম্যাজিক দেখানোর কথা বলে, কিন্তু আত্মারাম সেটা ফিরিয়ে দিয়ে নিজের কাছ থেকে একটা তলোয়ার বের করে। মূলত এটা ফেক তলোয়ার ছিল যেটা ম্যাজিশিয়ানরা ব্যবহার করে থাকে। তো পাভুরামকে সে একটা টেবিলে শুইয়ে আত্মারাম তার ম্যাজিক দেখাতে যায়, কিন্তু পাভুরাম ভয়েই সেখান থেকে উঠে পড়ে। তখন তারা অন্যভাবে তাকে ম্যাজিক দেখাতে বলে। তখন সে আরো বেশি ভাব নিয়ে চোখ বেঁধে ম্যাজিক দেখাতে যায়। তখনই রাজিয়া তার তলোয়ারটা বদলে দেয়, কেননা তারা তো আত্মারামের তলোয়ারকে ম্যাজিক তলোয়ার ভাবছিল। এদিকে আত্মারাম মনে মনে বলে তার মান সম্মানটা যেন বেঁচে যায়, তাই সে আশেপাশে তলোয়ার চালাতে থাকে। এতে করে সকলেই একটুর জন্য বেঁচে যায়। আর এই সব কিছু দেখে তো ভয়ে তারা সেখান থেকে পালিয়ে চলে যায়। আত্মারাম তখন নিজের চোখ খোলার পরে আশেপাশে আর কাউকেই দেখতে পায় না। তখন সে নিজের মনে মনেই বলতে থাকে তারা হয়তো আমার ট্যালেন্ট দেখে এত বেশি ভয় পেয়ে গিয়েছে যে ওয়াশরুমে চলে গিয়েছে। এটা ভেবে
ভেবে তো সে নিজে নিজে অনেক খুশি হতে থাকে। অন্যদিকে তারা সকলে দৌড়ে কীর্তির রুমে চলে যায়। সেখানে গিয়ে তারা আবারও তাদের পরবর্তী প্ল্যানিং করতে থাকে। এ কারণে তারা রাজিয়াকে শাড়ি পরিয়ে আত্মারামের কাছে পাঠায়, কেননা তাদের ধারণা ছিল যদি সে কোনো ছেলে ভূত হয় তবে রাজিয়াকে দেখার পরে সে নিজের রূপে ফিরে আসবে। কিন্তু তাদের এই প্ল্যানও ফ্লপ হয়ে যায়। এরপর তারা তাদের পরবর্তী প্ল্যান করে। পাভুরাম বলে তারা আত্মারামের সামনে রক্ত রাখবে। যদি সে সেই রক্ত পান করে তবে তারা বুঝে যাবে যে সে আত্মা, আর যদি না করে তাহলে মানুষ। তো তার কথার মধ্যেই লক্ষ্মণ ছুরি দিয়ে পাভুরামের হাত কেটে দেয়। পাভুরাম তো এটা দেখে কান্নাকাটি করতে থাকে। এদিকে চৈতন্যা কোনো মতে তাকে টেনে নিয়ে সেখান থেকে আত্মারামের কাছে যেতে থাকে। তখনই লক্ষ্মণ তার হাত থেকে সেই চাকুটা ছুঁড়ে ফেলে, আর সেটা গিয়ে কীর্তির হাতে বেঁধে রাখা সেই তাবিজে লাগে। তখনই সেই তাবিজটা তার হাত থেকে খুলে মাটিতে পড়ে যায়। কীর্তির ভেতরে থাকা আত্মা তো এটা দেখে খুব হাসতে থাকে যে তারা মনের ভুলেই এই আত্মাকে মুক্ত করে দিল। অপরদিকে এমএলএ টাকার ব্যবস্থা করে ফেলে। যখন সে টাকা পাঠাচ্ছিল তখন সেখানে কীর্তির চাচা নিজের কিছু লোককে নিয়ে চলে আসে। সে নিজের লোকদের নিয়ে সেখানে যেতে চাইছিল, কিন্তু এমএলএ তাকে এমনটা করতে মানা করে। তখন সে বলতে থাকে সে যে করেই হোক কীর্তিকে উদ্ধার করে নিয়ে আসবে, কেননা তারা বিগত 9 দিন যাবৎ যজ্ঞ করছিল কীর্তির ভেতর থাকা সেই আত্মাকে তাড়ানোর জন্য। আর আজ ছিল সেই যজ্ঞের শেষ দিন। যদি আজ তারা সেই আত্মাকে তাড়াতে না পারে আর ওই যজ্ঞ সম্পন্ন করতে না পারে তবে কীর্তিকে বাঁচানো যাবে না। তাই সে কীর্তিকে সেখান থেকে উদ্ধার করে আনতে যাচ্ছে। অন্যদিকে আত্মারাম যখন ওয়াশরুমে যায় তখন সে দেখতে পায় ওয়াশরুমের কাচ ধীরে ধীরে ফেটে যাচ্ছে। এক সময় পুরো গ্লাসটাই ভেঙে যায়। আর এরপর সে যখন হাত ধুতে যায় তখন দেখে ট্যাপ থেকে রক্ত বের হচ্ছে। এই সব কিছু দেখে তো সে খুবই ভয় পেয়ে যায় আর সেখান থেকে রক্ত রক্ত বলে দৌড়ে পালাতে থাকে। এদিকে চৈতন্যরা পাভুরামকে হলের মধ্যে দাঁড় করিয়ে রেখে লুকিয়ে পড়ে। ঠিক সেই সময়ই আত্মারাম রক্ত রক্ত বলে দৌড়ে তার দিকে আসতে থাকে। তারা সকলেই তো ভাবতে থাকে হয়তো আত্মারাম পাভুরামের রক্তের গন্ধ পেয়ে সেটা খাওয়ার জন্য দৌড়ে আসছে। তাই তারা পাভুরামকে দৌড়ে সেখান থেকে পালাতে বলে, কিন্তু সে পালানোর আগেই আত্মারাম এসে তার উপরে পড়ে যায়। পাভুরাম তো ভয়ে তার রক্ত না খাওয়ার জন্য আত্মারামকে বারবার রিকোয়েস্ট করতে থাকে। আত্মারাম তখন পাভুরামকে তার নিজের হাত দেখায়, আর আমরা দেখতে পাই পাভুরামের হাত থেকে রক্ত উড়ে উড়ে কোথাও যাচ্ছে। তাই তারা সেই দিকেই ফলো করে যেতে থাকে। তো এরপর তারা কীর্তির ঘরে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় সেই রক্ত তো কীর্তি খাচ্ছিল। এটা দেখে তো তাদের সবার অবস্থা খারাপ হয়ে যায়। দেখা যায় কীর্তির ভেতরে থাকা আত্মা চেয়ার নিয়ে উপরে উঠে যায় আর বলতে থাকে সে সাকিনী, সব ভূতেদের রানী, রক্তই তার প্রধান খাবার। এই সব কিছু দেখে তো ভয়ে তাদের সকলের অবস্থা খারাপ হয়ে যায়। লক্ষ্মণ বলতে থাকে আমরা শেষমেশ একটা ভূতকে কিডন্যাপ করে নিয়ে চলে এসেছি। তারা এতটাই ভয় পায় যে দ্রুত সেই ঘর থেকে বেরিয়ে আসে আর সেই বাড়ি থেকেও পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা এই বাড়ি থেকে বের হওয়ার আগেই বাড়ির দরজা বন্ধ হয়ে যায়। কীর্তি তখন তাদের পেছন পেছন হলে চলে আসে। সে সকলকে উদ্দেশ্য করে বলতে থাকে সে কাউকে ছাড়বে না, সবাইকে সে মেরে ফেলবে। এই সময় আমরা কীর্তির পেছনে এই হাভেলির আত্মাকেও দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। পরের দৃশ্যে আমরা একটা তান্ত্রিকের আস্তানা দেখি। কিছুক্ষণ পরেই সেখানে কীর্তির চাচা চলে আসে। তখন সেই তান্ত্রিক কীর্তির চাচাকে বলতে থাকে আজকেই তোমার সব ইচ্ছা পূরণ হয়ে যাবে, সেই আত্মা তোমার ভাতিজিকে নিয়ে চলে যাবে। তো এখানে আমরা জানতে পারি মূলত কীর্তির চাচাই কীর্তিকে ব্ল্যাক ম্যাজিক করেছিল এই তান্ত্রিকের সাহায্যে, যাতে করে কীর্তির কোনো একটা ক্ষতি হয়ে যায়। এতে করে এমএলএ দুর্বল হয়ে পড়বে আর এই সুযোগে সে নিজে এমএলএর পজিশন নিয়ে নিবে, সেই সাথে তার সমস্ত সম্পত্তিও নিজের করে নিবে। আর এই কারণেই প্রতিদিন সে এই তান্ত্রিককে দিয়ে সেই যজ্ঞ করাতো, যেটার শেষ দিন ছিল আজ। আর আজ এই যজ্ঞ সম্পন্ন হলেই কীর্তি মারা যাবে। বুঝুন একজন চাচা কতটা লোভী হয়ে গেলে নিজের ভাতিজিকেই এভাবে কষ্ট দিয়ে প্রাণে মেরে ফেলতে চায়। তো এখানে কীর্তির চাচা তান্ত্রিককে জানায়
কেউ কীর্তিকে কিডন্যাপ করে নিয়েছে। এই কথা শুনে তো সেই তান্ত্রিক অনেক বেশি রেগে যায়। সে বলে সে নিজে ওই আত্মাকে ডেকেছে কীর্তির শরীরে ঢোকার জন্য, আর আজ 10ম দিন। আজ এই যজ্ঞের মাধ্যমে সে কীর্তির শরীরকে নিয়ে যাবে, আর যদি এই যজ্ঞ সম্পূর্ণ না হয় তবে সেই আত্মা তান্ত্রিককেই মেরে ফেলবে। তাই তান্ত্রিক কীর্তির চাচাকে যে করেই হোক তার ঠিকানা বের করতে বলে। ঠিক তখনই তার লোকেরা ফোন করে তাকে জানায় তারা কিডন্যাপারের লোকেশন ট্র্যাক করে ফেলেছে। তান্ত্রিক তখন তাকে দ্রুত সেই জায়গায় নিয়ে যেতে বলে। এদিকে হাভেলিতে তারা সকলেই কীর্তির ভেতরে থাকা আত্মার থেকে বাঁচতে লুকিয়ে পড়ে। সেই আত্মা পাবুরামের পিছু করতে করতে একটা ঘরে পৌঁছে যায়। পাবুরাম তখন একটা আলমারির ভেতরে লুকিয়েছিল। কীর্তি সে সময় নিজের শক্তি ব্যবহার করে সেই আলমারি ভেঙে ফেলে। এরপর সে সেই কথাগুলোই তাকে বলতে থাকে যে অদ্ভুত ডায়লগগুলো পাবুরাম তাকে শুনিয়েছিল। সে পাবুরামকে ধরে কয়েকটা থাপ্পড়ও মারে। পাবুরাম তখন কোনো মতে নিজের জান বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আত্মারাম স্টোর রুমে গিয়ে লুকিয়েছিল। কীর্তি তখন সেখানেও চলে আসে, কিন্তু সেখানে কাউকে খুঁজে না পেয়ে সে ফিরে আসছিল। তখনই একটা বাসন পড়ার শব্দ পায় সে, তাই আবারও সেই রুমের মধ্যে চলে যায়। তখন আত্মারাম সেখানে থাকা একটা ডামি ডলের শাড়ি পরে হাতে সেই বাসনটা নিয়ে ডামি ডল সেজে দাঁড়িয়ে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেও ধরা পড়ে যায়। আত্মারাম তখন কীর্তির মাথায় সেই পাতিল ঢুকিয়ে দিয়ে কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসে। এদিকে রাজিয়া যেখানে লুকিয়েছিল সেখানে হাভেলির সেই আত্মা চলে আসে আর তাকে ভয় দেখাতে থাকে। তখনই সে সেখান থেকে দৌড়ে চলে আসে হল রুমে। তারা সবাই মিলে হল রুমে একত্রিত হয়, আর দেখা যায় কিছুক্ষণের মধ্যেই সেখানে কীর্তিও আসে, আর বেশ ভয়ানকভাবে সে সিঁড়ি দিয়ে নামতে থাকে। এর মধ্যেই পাবুরাম নিজের কাছে থাকা কিছু ছাই দিয়ে সিঁড়ির কাছে একটা লাইন বানিয়ে দেয়। তো কীর্তি যখন সেই লাইন ক্রস করতে যায় সে সেটা আর ক্রস করতে পারে না। পাবুরাম তখন নিজের হাতে থাকা জল তার দিকে ছিটিয়ে দিতে থাকে। এতে করে সে আরো বেশি ছটফট করতে থাকে। তারা তো এটা দেখে অনেক খুশি হয়ে যায়। তারা ভাবে হয়তো তারা এই আত্মাকে আটকে ফেলেছে। তখনই কীর্তি রাজিয়ার পেছনে দাঁড়িয়ে থাকা হাভেলির আত্মাকে দেখতে পায়। সে মনে মনে বলতে থাকে ফাইনালি তুমি নিজের শিকার পেয়ে গিয়েছো। সে তখন পাবুরামদের ডিস্ট্রাক্ট করার জন্য অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করে, আর এই সুযোগে সেই আত্মা রাজিয়ার শরীরে প্রবেশ করে। পাবুরামরা তো কীর্তি অজ্ঞান হয়ে যাওয়ার খুশিতে খুব নাচতে থাকে, কেননা তারা ভাবছিল পাবুরাম আত্মাকে আটকে ফেলেছে। আর রাজিয়ার শরীরে প্রবেশ করার পর হাভেলির আত্মা অনেক বেশি খুশি হতে থাকে। এটা দেখে কীর্তি একটা ক্রিপি স্মাইল দেয়। এরপর আবারও অজ্ঞান হওয়ার অভিনয় করে। পরের দৃশ্যে আমরা দেখি চৈতন্যরা সকলে মিলে কীর্তিকে একটা টেবিলের উপরে শুইয়ে দিয়েছে। এখানে পাবুরাম সকলকে বলছিল সে কীর্তির ভেতরে থাকা এই আত্মাকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই আত্মা এখন বাতাসের মতো এই হাভেলির আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। কীর্তির জ্ঞান ফেরার সাথে সাথেই সেই আত্মা আবারও তার শরীরে প্রবেশ করবে। এসব শুনে আত্মারাম জিজ্ঞেস করে এখন তাহলে তারা কি করবে? তখন পাবুরাম বলতে থাকে কীর্তির জ্ঞান ফেরার আগেই সে তাকে হিপনোটাইজ করে ফেলবে। এরপর তাকে নতুন একটা আইডেন্টিটি দিয়ে দিবে, আর এটা সে নিজের কাছে থাকা শয়তানি হাড্ডি দিয়ে করবে। এই কথা বলেই সে কীর্তির কাছে গিয়ে বিভিন্ন মন্ত্র পড়তে শুরু করে। পাবুরাম তাকে বিভিন্ন অদ্ভুত কথা বলতে থাকে। তখন সে বলে কীর্তির নাম অরুন্ধতী, আর সে পাবুরামের লাভার। অরুন্ধতী পাবুরামের জন্য একদম পাগল। সে বাকি সকলেরও আলাদা আলাদা নাম বলতে থাকে। এর মধ্যেই কীর্তি উঠে বসতে শুরু করে। পাবুরাম তখন দ্রুত গিয়ে চৈতন্যার পেছনে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরেই কীর্তির চোখ খোলে, আর সে পাবুরামকে সেই নাম ধরেই ডাকতে থাকে যেটা সে কিছুক্ষণ আগে তাকে বলেছে। পাবুরাম তো এটা শুনে বেশ খুশি হয়ে যায়। সে ভাবতে থাকে সে হয়তো সত্যি সত্যি কীর্তিকে হিপনোটাইজ করে ফেলেছে। তো এরপর লক্ষ্মণ রাজিয়াকে বলে সে যেন কীর্তিকে রুমে নিয়ে যায়। তো রাজিয়ার ভেতরে থাকা আত্মা এতক্ষণ নিজের নতুন শরীর দেখে অনেক বেশি খুশি হচ্ছিল, তাই সে আর কিছু না বলে কীর্তিকে নিয়ে চলে যায়। অন্যদিকে কীর্তির চাচা সেই তান্ত্রিককে নিয়ে হাভেলির দিকেই আসছিল। তো রাতে ঘুমানোর সময় আত্মারাম রাজিয়াকে নিয়ে রোমান্টিক স্বপ্ন দেখতে থাকে, কিন্তু লক্ষ্মণের কারণে তার ঘুম ভেঙে যায়। তখনই সে তার পাশে শুয়ে থাকা
পাবুরামের কাছে সেই শয়তানের হাড্ডি দেখতে পারে, যেটা দিয়ে পাবুরাম কীর্তিকে হিপনোটাইজ করেছে বলেই তারা ভাবছিল। তখন আত্মারাম ভাবে সেও এটা ব্যবহার করে রাজিয়াকে হিপনোটাইজ করবে আর নিজের প্রেমের জালে ফাঁসিয়ে ফেলবে। এ কথা ভেবেই সে তাদের রুমের দিকে যেতে থাকে। এদিকে রাজিয়া আর কীর্তির ভেতরে থাকা আত্মা একে অপরের সাথে কথা বলছিল। রাজিয়ার ভেতরে থাকা আত্মা বলতে থাকে এই নতুন বডি পেয়ে তার মনে হচ্ছে তার যেন পুনর্জন্ম হয়েছে, সে অনেক ভালো ফিল করছে। এরপর সে জিজ্ঞেস করে ওই লোকগুলোর কি করবে। সে তাদের মেরে ফেলতে চাইছিল, কিন্তু কীর্তির ভেতর থাকা আত্মা তাকে বলে প্রথমে তারা মজা নেবে, এরপর একে একে সব কটাকে মেরে ফেলবে। এর মধ্যেই সেখানে আত্মারাম চলে আসে। এটা দেখতে পেয়েই রাজিয়া আর কীর্তি ঘুমের ভান করে পড়ে থাকে, আর আত্মারাম এসে ওই লাঠি দিয়ে হিপনোটাইজ করার সেই অদ্ভুত কাজগুলো করতে থাকে, যেটা পাবুরামও করেছিল। সে রাজিয়াকে বলতে থাকে সে তাকে বিয়ে করবে। তো কিছুক্ষণ পরেই রাজিয়া আর কীর্তি দুজনেই উঠে পড়ে। তারা বলতে থাকে তারা দুজনেই আত্মারামকে বিয়ে করতে চায়। আত্মারাম তখন বলে তারা দুজন যেন লুকিয়ে পড়ে, এরপর সে প্রথমে যাকে খুঁজে পাবে তাকেই বিয়ে করবে। এরপর সে রাজিয়ার কানে কানে বলে সে তাকে বিয়ে করতে চায়, কিন্তু ফর্মালিটির জন্য এই গেম খেলছে, না হলে যে আর একজন মনে কষ্ট পাবে। গাধাটা তো এটাও জানে না যে সে দুই আত্মার সাথে পাঙ্গা নিয়েছে। যাই হোক, এরপর তারা দুজন লুকিয়ে পড়ে। আত্মারাম দেখে কীর্তি আলমারির মধ্যে ঢুকেছে আর রাজিয়া খাটের উপরে চাদর মুড়িয়ে বসে আছে। সে ভাবতে থাকে রাজিয়া তো অনেক বেশি বোকা, তাই না লুকিয়ে চাদর মুড়িয়ে বিছানার উপরে বসে রয়েছে। তাই সে রাজিয়ার কাছে চলে যায়, কিন্তু চাদর সরানোর সাথে সাথে সে রাজিয়া আর কীর্তি দুজনকেই সেখানে দেখতে পায়। এটা দেখে তো সে কিছুটা ঘাবড়েই যায়। সে বলে গেম ড্র হয়েছে, তাই আবারও তারা গেম খেলবে। তখন কীর্তি বলতে থাকে এবার আত্মারাম লুকাবে আর তারা তাকে খুঁজবে। আত্মারাম তখন রাজিয়ার কানে কানে বলে সে খাটের নিচেই লুকাবে আর সে যেন তাকে এখানেই খোঁজে। কিন্তু রাজিয়া তো আবারও সামনের দিকে যেতে থাকে। এতে করে আত্মারাম বিরক্ত হয়ে যায়। সে রাজিয়াকে গিয়ে কিছুটা বকাবকি করে, আর যখন সে পেছনে ফিরে সে সেখানেও রাজিয়াকেই দেখতে পায়। এটা দেখে তো সে অনেক বেশি ঘাবড়ে যায়। এরপরে রাজিয়া আর কীর্তি দুজনেই নিজেদের আসল রূপে ফিরে আসে। এইটা দেখে তো আত্মারামের আত্মাই উড়ে যায়। এরপর তারা দুজন মিলে আত্মারামকে অনেক বেশি মারতে থাকে। তখন কোনোভাবে সে সেখান থেকে বেরিয়ে আসে, আর বাইরে বেরিয়েই সে পাবুরামকে দেখে। তাকে দেখে সে দ্রুত নিজেকে সামলে নেয়। এদিকে পাবুরাম তো ভাবতে থাকে আত্মারাম হয়তো তাদের সাথে বেশ মজমাস্তি করে ফিরছে। তখন সে এই ব্যাপারে আত্মারামকে জিজ্ঞেস করলে সে জানায় সে ভিতর থেকে তাদের সাথে গেম খেলে আসছে, আর তারা এখনো গেম খেলার মুডেই রয়েছে। পাবুরামও যেন সেখানে চলে যায়। তো তার কথা শুনে তো পাবুরাম অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, আর সেও চলে যায় তাদের সাথে দেখা করতে। আর সেখানে গিয়ে পাবুরামও আত্মারামের মতোই মার খেয়ে ফিরে আসে। আত্মারাম ইচ্ছা করেই তার সাথে এই কাজ করেছিল। যাই হোক, তো এর মধ্যেই চৈতন্যা আর লক্ষ্মণও সেখানে চলে আসে। তারা রাজিয়া আর কীর্তিকে উপর থেকে নেমে আসতে দেখে। সকলেই তখন বুঝতে পারে এদের দুজনকেই কোনো আত্মা বশ করে নিয়েছে। কীর্তির ভেতরে থাকা আত্মা তখন বলতে থাকে যারা নারীদের লালসার চোখে দেখে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর রাজিয়ার ভেতরে থাকা আত্মা বলতে থাকে যারা মানুষকে কিডন্যাপ করে তাদের ভাগ্যে তো মৃত্যুই রয়েছে। কীর্তির ভেতরে থাকা আত্মা বলে প্রথমে সে তাদের ডান্স করাবে, এরপর তাদের মারবে। আর রাজিয়ার ভেতরে থাকা আত্মা বলে তার ডান্স করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু তার ইচ্ছা পূরণের আগেই তারা তাকে মেরে ফেলেছিল। তখন কীর্তির ভেতরকার আত্মা তাকে বলে এখন তো তার কাছে বডি আছে, তাই সে নিজের যা ইচ্ছা তা পূরণ করতে পারবে। এই কথা শুনেই রাজিয়াকে পজেস করা সেই আত্মা নাচতে শুরু করে। তার নাচ আর গান এত বেশি বাজে ছিল যে সকলের কাছে এটা টর্চার মনে হচ্ছিল। তো তখন কীর্তির ভেতরে থাকা আত্মা পাবুরাম আর আত্মারামকে গান গাইতে বলে, কিন্তু পাবুরাম তো এক জায়গাতেই বসে থাকে। তাদের এই ভয়ঙ্কর রূপ দেখে তার গান গাওয়ার কোনো মুডই আসছে না। তাই সে তাদেরকে বলে তারা যেন নিজেদের ভয়ঙ্কর রূপ ছেড়ে ভালো কোনো রূপে ফিরে আসে, তবেই সে গান গাইবে। এরপর মানুষ আর আত্মা একসাথে গান গাইতে থাকে আর নাচতে থাকে। আর এই দৃশ্যটা ছিল অনেক বেশি মজার। এর মধ্যেই তাদের বাড়ির দরজায় কেউ কড়া নাড়তে থাকে। তাই পাবুরামরা দ্রুত দরজার দিকে দৌড়ে চলে যায়। তারা তো ভাবছিল এই সুযোগে হয়তো তারা বেঁচে যাবে, কিন্তু দরজা খোলার পরই
সেখানে বাক্কা ভাইকে দেখা যায়, যে কিনা পাবুরামকে ধরতে এখানে চলে এসেছিল। বাক্কা ভাই ভেতরে ঢোকার সাথে সাথেই দরজা বন্ধ হয়ে যায়, আর তারা কেউই এখান থেকে বের হতে পারে না। পাবুরাম তখন বাক্কা ভাইকে বলে সে তার টাকা পরিশোধ করার জন্য এমএলএর মেয়েকে কিডন্যাপ করে এনেছে, আর তার থেকে 4 কোটি টাকা ডিমান্ড করেছে। কিন্তু এখানে এসে তার একটা ঝামেলায় ফেসে গিয়েছে। বাক্কা ভাই তখন তার কোনো কথা না শুনেই বলতে থাকে এমএলএর কাছে 20 কোটি টাকা ডিমান্ড করো। আর এরপর সে নিজেই এমএলএ কে ফোন করে আর 20 কোটি টাকা ডিমান্ড করে। এমএলএ তখন তাকেও নিজের মেয়ের ভেতরে থাকা আত্মার ব্যাপারে বলতে চায়, কিন্তু সেও চৈতন্যদের মতো আর কিছু না শুনেই ফোন কেটে দেয়। বাক্কা ভাইকে এমনটা করতে দেখে তো রাজিয়ার ভেতরে থাকা সেই আত্মা আরো বেশি রেগে যায়। সে বলতে থাকে তারা যেটা করছে এটা অনেক বড় ভুল, কিন্তু বাক্কা ভাই তো তার কোনো কথায় পাত্তাই দিচ্ছিল না। তো কিছুক্ষণ পরেই রাজিয়া আর কীর্তি নিজেদের আসল রূপে ফিরে আসে আর বাক্কা ভাইকে সেই পেটাতে শুরু করে। তারা তো বাক্কা ভাইয়ের অবস্থা পুরোই খারাপ করে দেয়। তখন বাক্কা ভাই বলতে থাকে তারা এটা কাকে কিডন্যাপ করে এনেছে। আত্মারাম বলে এদের কিডন্যাপিং এদের এগেইনস্টে চলে গিয়েছে। এটা শুনে বাক্কা ভাই বলে নিশ্চয়ই তাকে ফাঁসানোর জন্য পাবুরাম এমনটা করেছে। তখন পাবুরাম বলে বাক্কা ভাই তো কিডন্যাপারের কিং, তাহলে সে কেন এই কথা বলছে? কিডন্যাপিং কিং কথাটা শুনে রাজিয়ার ভেতরে থাকা আত্মা আবারও রেগে যায়। এই সময় আমরা জানতে পারি সেই আত্মা এই কিডন্যাপিং এর জন্যই নিজের পরিবারকে হারিয়েছিল। এবার দৃশ্য চলে যায় 1940 সালে। সেই আত্মা বলতে থাকে তার বাবা ব্রিটিশদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, আর এ কারণে ব্রিটিশরা তাকে কিডন্যাপ করে রেখেছিল। তারা তাকে কিডন্যাপ করে এই হাভেলিতেই নিয়ে আসে। সে তাদের দেওয়া কোনো খাবারও খায়নি, আর সেই ব্রিটিশ অফিসার তাকে কিডন্যাপ করেছিল যাতে করে তার বাবা ভয় পেয়ে আন্দোলন করা থামিয়ে দেয়। আর তার এই প্ল্যান সাকসেসফুলও হয়েছিল, কিন্তু সেই ব্রিটিশ অফিসার তাকে নিজের বাবার কাছে ফিরিয়ে না দিয়ে এই হাভেলিতেই প্রাণে মেরে ফেলে। আর তার মৃত্যুর সময়ই সে শপথ নিয়েছিল সে তাদেরকে ছাড়বে না, আর যারাই এসব কিডন্যাপিং এর মতো অন্যায় কাজ করবে সে তাদের কাউকেই ছাড়বে না। এরপর তার আত্মা ফিরে এসে প্রথম সেই ব্রিটিশ অফিসারকেই মেরে ফেলেছিল। এরপর থেকে তার আত্মা এই হাভেলিতেই থেকে গিয়েছে। সকলেই তার স্টোরি শুনে খুব ইমোশনাল হয়ে যায়। তখন রাজিয়ার ভেতর থাকা সেই আত্মা বলতে থাকে তারা ঠিক একই ভুল করেছে। তারা একজন মেয়েকে তার বাবার থেকে আলাদা করেছে, তাই তাদেরকেও সে মেরে ফেলবে। রাজিয়া আর কীর্তি তখন হাওয়ায় উঠতে শুরু করে। এ কথা শুনে তো তারা সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তো রাজিয়া আর কীর্তি তাদের মারতেই যাবে, তখনই সেখানে সেই তান্ত্রিক চলে আসে। সে তাদের দুজনকে একটা সার্কেলের ভেতরে আটকে ফেলে। এরপর সে ওই যজ্ঞের প্রস্তুতি নিতে থাকে। সে মন্ত্র পড়া শুরু করার সাথে সাথেই কীর্তির ভেতরে থাকা সাকিনীর আত্মা জ্বলতে শুরু করে। সেই তান্ত্রিক একটা পুতুল বের করে। এরপর কীর্তির শরীর আরো বেশি জ্বলতে থাকে। মূলত এই পুতুলটা দিয়েই কীর্তিকে কালো জাদু করা হয়েছিল। চৈতন্যা তখন পাবুরামকে কিছু একটা করে কীর্তিকে বাঁচাতে বলে। পাবুরাম বলে তান্ত্রিকের হাতে থাকা সেই পুতুল উদ্ধার করা না গেলে কীর্তিকে বাঁচানো যাবে না। তাই তারা সকলে গিয়ে তান্ত্রিকের লোকদের সাথে মারামারি করতে শুরু করে দেয়। মারামারির এক পর্যায়ে আর এক আত্মা রাজিয়ার শরীর থেকে বেরিয়ে কীর্তির শরীরে প্রবেশ করে। এতে করে কীর্তির শরীরে থাকা সাকিনীর আত্মা আরো বেশি শক্তিশালী হয়ে যায়। তখন তান্ত্রিকের আর কোনো মন্ত্র তার উপরে কাজ করছিল না। কীর্তি তখন তান্ত্রিকের এক চালাকেই বশ করে ফেলে। এরপর খুব নির্মম ভাবে তাকে মেরে ফেলে। এরপর সে নিজের চাচাকেও খুব বাজে ভাবে মেরে ফেলে। এরপর সে তান্ত্রিকের সব লোককেই একে একে মারতে থাকে। তান্ত্রিক সাকিনীর আত্মাকে আটকাতে পারলেও হাভেলির আত্মাকে আটকানোর কোনো শক্তি তার ছিল না। তারা সেই তান্ত্রিকের সাথে ফাইট করতে শুরু করে। এরপর ফাইনালি তারা তান্ত্রিককে মেরেই ফেলে। যেহেতু তান্ত্রিক মারা গিয়েছিল তাই সাকিনীর আত্মা তার শিকার পেয়ে গিয়েছিল। সে তান্ত্রিকের শরীরে প্রবেশ করে কীর্তির বডি ছেড়ে চলে যায়, আর তান্ত্রিকের বডি জ্বলতে শুরু করে। এরপর হাভেলির আত্মাও কীর্তির বডি ছেড়ে দেয়, আর তারও মুক্তি হয়ে যায়। আর কীর্তি তখন অজ্ঞান হয়ে পড়ে। এরপর তারা কীর্তিকে নিজের বাবার কাছে ফিরিয়ে দেয়। এতদিনে এমএলএও নিজের ভুল বুঝতে পারে। সে তাদের 4 কোটি টাকাও দিয়ে দেয়, যেটা ব্যবহার করে তারা চারজনই নিজেদের লাইফের সব সমস্যার সমাধান করে ফেলে। তারা সকলেই নিজেদের লাইফে বেশ হ্যাপি ছিল। অন্যদিকে আত্মারামের বিয়েতে বরযাত্রী হিসেবে কীর্তি আর রাজিয়া যাচ্ছিল। আত্মারাম নিজের বিয়ের জন্য একটা হোটেল বুক করে। সেখানেই সে কীর্তি আর রাজিয়ার থাকার ব্যবস্থা করে দেয়। তো তারা এসে আত্মারামকে বলে এই রুমে পানিও নেই আর ফ্যানও নেই, তাই তারা এখানে থাকবে না।
এরপর আত্মারাম তাদের দুজনকে নিয়ে সেখান থেকে যেতে থাকে। এদিকে সেখানে কাজ করা একটা ব্যক্তি যখন সেই রুমের দরজা লাগাচ্ছিল তখন ম্যানেজার এসে বলে সে কেন এই রুম খুলেছে। তখন সেই লোক বলতে থাকে এখানে দুজন মেয়ে ছিল, তারা জানিয়েছে এখানে পানির সমস্যা আছে, তাই সে এই রুম তালা দিয়ে রাখছে। তখন ম্যানেজার বলতে থাকে এই ঘরে রচনা আর কাঞ্চনা নামের দুই বোন গলায় ফাঁসি দিয়ে নিজেদের শেষ করে ফেলেছিল। এরপর থেকে এই রুম হন্টেড। এদিকে আত্মারাম রাজিয়া আর কীর্তিকে পেছনে বসিয়ে কনের বাড়ির দিকে যাচ্ছিল। এখানে আমরা দেখতে পাই রাজিয়া আর কীর্তি আবারও আত্মার বশে চলে এসেছে, যেটা সেই হোটেলের রুম থেকে তাদের উপরে ভর করেছিল। আর এই দৃশ্যের মধ্য দিয়েই গল্পটা এখানেই শেষ হয়। না জানি এরপর আত্মারামের জীবনে আর কি কি ঘটতে চলেছে, সেটা হয়তো এর পরের কোনো পার্ট আসলে সেখানেই জানা যাবে। যাই হোক, তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।